আওয়ামী লীগ ধারণা করছে জামাত শিবির নিষিদ্ধের ইস্যু দিয়ে কোটা সংস্কার আন্দোলনের যে ক্ষত, কোটা সংস্কার আন্দোলনের যে রক্ত, কোটা সংস্কার আন্দোলনের যে ভয়াবহতা, সেটা তারা চাপা দিতে পারবে। অর্থাৎ মানুষ এখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে আলোচনা না করে 2 শতাধিক মানুষের হত্যাকাণ্ডকে আলোচনা না করে 3, 4, 5, 7 হাজার মানুষের রক্তাক্ত হয়ে আহত হওয়ার আলোচনা না করে 2 লক্ষেরও অধিক, শুধু ঢাকা শহরে 2 লক্ষেরও অধিক মানুষের নামে মামলা করে, নামে মানে অজ্ঞাত, 2 লক্ষ মানুষ অজ্ঞাত মানে 2 কোটি মানুষের নামেও মামলা দিয়ে হয়রানি করা যায়। তো এই সমস্ত ইস্যু বাদ দিয়ে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিচ্ছে 14 দলের সঙ্গে আলোচনা করে যে জামাত শিবির নিষিদ্ধ করা হবে। এবং আওয়ামী লীগ ধারণা করছে, 76 বছরের একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি ধারণা করছে যে মানুষ এখন আর এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আলোচনা করবে না, মানুষ এখন আলোচনা করবে জামাত শিবির নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে, প্রসঙ্গটি নিয়ে। টেলিভিশনগুলো এক নাগারে সংবাদ প্রকাশ করবে, টক শো আয়োজন করবে, কিছু স্যাডিস্ট লোকজনরা এসে আলোচনা করবে, কুৎসা রটাবে, ক্ষিপ্ততা প্রকাশ করবে এবং মানুষ, সারা দেশের মানুষ সেটা নিয়েই আলোচনায় মেতে উঠবে। আসলে কি তাই? মানুষ এই আলোচনাটি যাবে? আমি জানি না আলোচনাটাতে যাবে কি না, তবে আমার ধারণা যে এবারের আন্দোলনে পূর্বে কি করেছে সেই আলোচনায় না গিয়ে আওয়ামী লীগ একের পর এক অপরিপক্ক, অদূরদর্শী এবং নির্বোধ টাইপের সিদ্ধান্ত নিচ্ছে। এই জামাত শিবির নিষিদ্ধের আলোচনাটি এখন সামনে আনা সেরকমই একটি বোকামিপূর্ণ সিদ্ধান্ত বলেই আমার ধারণা এবং অপরিপক্ক সিদ্ধান্ত। বাংলাদেশের মানুষকে এতটা বোকা ভাবা, বাংলাদেশের কি বলবো, শিক্ষার্থীদের এতটা বোকা ভাবা, বোকা আওয়ামী লীগ কেন ভাবছে আমি ঠিক জানি না। আওয়ামী লীগ তো জনমানুষের রাজনৈতিক দল বলে দাবি করে, তো সেই দলটি এই জায়গাটিতে কেন ভাবছে সেটা একটা সত্যি সত্যিই বিস্ময়কর ব্যাপার। আমার ধারণা এই যে জামাত শিবির নিষিদ্ধের যে আলোচনা, এই আলোচনাটি মোটেই প্রাধান্য পাবে না। যে সমস্ত গণমাধ্যম বা টেলিভিশন মিডিয়া বিষয়টি নিয়ে আলোচনা করবে, তর্ক বিতর্কের আয়োজন করবে, সেটা তাদের মধ্যেই সীমিত থাকবে। এটা সাধারণ জনমানুষ পর্যন্ত সামান্যতম কোনো বড় রকমের বা সামান্যতম কোনো তর্ক বিতর্কের জন্ম দিতে পারবে মোটেই বিষয়টি সেরকম নয়। এটা একটি দিক। আর এর বাইরে যদি আওয়ামী লীগের এবারের আলোচনার আন্দোলনটি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে আওয়ামী লীগ একের পর এক, ভুল সিদ্ধান্ত বললে ভুল হয়, অনেক বেআইনি এবং কি বলবো যে মানে ভুল পথ বলাটাও হয়তো ঠিক নয়, আওয়ামী লীগ হয়তো বুঝে শুনেই গেছে, মানে এক ধরনের মানে আইন সাপোর্ট করে না আওয়ামী লীগের একের পর এক কর্মকাণ্ডগুলো সেরকম। কারণ কোটা সংস্কারের আন্দোলন যারা করছিল, তারা আন্দোলন করছিল শতভাগ ন্যায্যতার জন্য একটি আন্দোলন, তারা কোটা ব্যবস্থার সংস্কার চাইছিল। সেই সংস্কারের বিষয়টি আওয়ামী লীগ বুঝতেই পারল না। আওয়ামী লীগ আদালতের মাধ্যম দেখিয়ে, আদালতকে দেখিয়ে, ছাত্রলীগকে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে পিটিয়ে আন্দোলনটি দমন করতে চাইল। এর নেতৃত্ব দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদের যখন ছাত্রলীগকে লেলিয়ে দিলেন, প্রাণহানি হলো, কিন্তু ছাত্র সমাজের পাল্টা প্রত্যাখ্যান বা পাল্টা অবস্থানের কারণে কয়েকদিনের মধ্যে ছাত্রলীগ পুরো বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়ে গেল। একটা ভুল পদক্ষেপ। ছাত্রলীগকে দিয়ে দমন করা গেল না, তারপরে আওয়ামী লীগ কী করলো, গুলি টুলি চালালো। এগুলো তো আলোচনা করছি, গুলি চালালো, ধরপাকড় করলো, এগুলো করে তো কমপক্ষে 2 শতাধিক মানুষ নিহত হলো, সেগুলো তো বললাম। আরও খুব বড় বড় কয়েকটি ভুল এর কথা বলি। প্রথমত, ডিবিকে ব্যবহার করে যেভাবে মানুষকে তুলে নেওয়া, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, কোটা আন্দোলন সম্পৃক্ত
কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সমন্বয়কারীদেরকে যেভাবে তুলে নেওয়া হলো বাড়ি থেকে, যেভাবে হাসপাতাল থেকে তুলে নেওয়া হলো, তুলে নিয়ে যে গল্পটি বলা হলো, সেই গল্পটি কি তাদের জীবনের ঝুঁকি আছে, অধিকতর নিরাপত্তা দেওয়ার জন্য ডিবিতে তুলে নেওয়া হয়েছে। সেখানে তাদের খাওয়ানো হলো, সেখানে তাদেরকে দিয়ে ভিডিও পাঠ করানো হলো, সেই ভিডিও মানে পাঠ করিয়ে ভিডিও করা হলো, তাদের খাওয়ানোর দৃশ্য ভিডিও করা হলো, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হলো, যেটাতে আজকে হাইকোর্ট বললেন জনগণের সঙ্গে বা জাতির সঙ্গে মশকরা করা, খুবই কঠিন একটা কথা বললেন ডিবি সম্পর্কে, এই গোয়েন্দা সংস্থা সম্পর্কে। অর্থাৎ এই যে এবং এদেরকে নিয়ে কয়েক রকমের কথা বলা, তারা সরকার পতনের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, তাদের সাথে অমুকের কী সম্পর্ক, তমুকের কী সম্পর্ক, তারপরে আবার বললে এদেরকে গ্রেপ্তার করা হয়নি, এদের জীবনের ঝুঁকি কমলেই ছেড়ে দেয়া হবে। হাসপাতালে যে মানুষ চিকিৎসা নিচ্ছিল তাকে বলা হলো যে ডিবিতে এনে তার নিরাপত্তা দেওয়া হচ্ছে। যে ছেলেটিকে পূর্বে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল তাকে ধরে নিয়ে এসে বলা হলো, চিকিৎসা বাদ দিয়ে ধরে নিয়ে এসে বলা হলো যে তাদের অধিকতর নিরাপত্তা দেওয়া হচ্ছে, জীবনের ঝুঁকি আছে। এই কথাগুলো সাধারণ জনমনে কোনো গ্রহণযোগ্যতা পায়নি, বিশ্বাসযোগ্যতা পায়নি, কিন্তু একের পর এক বলে যাওয়া হচ্ছে। মানুষের হাসির খোরাক হচ্ছে, কিন্তু জনমনে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না, কিন্তু এটা একের পর এক বলে যাওয়া হচ্ছে। গণমাধ্যমে সেটা সংবাদ প্রকাশিত হচ্ছে, টেলিভিশনে ছবি দেখা হচ্ছে। এইটা আরেকটা আমার কাছে মনে হয়েছে যে এর কোনো এই সিদ্ধান্তগুলো খুবই অপরিপক্ক হচ্ছে। আরেকটি যে ঘটনাটা ঘটছে, যে ঘটনাটি ঘটে আওয়ামী লীগ আমার ধারণা যে বহু বছরের জন্যে ছাত্র সমাজ তো বটেই, সাধারণ জনমানুষের কাছ থেকে বহু দূরে সরে যাচ্ছে। সেই জায়গাটি হচ্ছে এই যে ব্লক রেড যেটি দেয়া হচ্ছে, এক একটা এলাকা চিহ্নিত করা হচ্ছে, এলাকায় গিয়ে রাস্তার লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়ি চিহ্নিত করা হচ্ছে, শুধুমাত্র পুলিশের গাড়ি বা বিজিবির গাড়ির লাইট জ্বলছে, সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে, তারা আসছে সব, এবং উপর দিয়ে হেলিকপ্টার উঠছে, সার্চ লাইট দিয়ে ওই বাড়িতে গিয়ে শিক্ষার্থীর সন্ধান করা হচ্ছে, আন্দোলনের সঙ্গে কারা সম্পৃক্ত ছিল তাদেরকে সন্ধান করা হচ্ছে। এই ধরনের একটা অপারেশন দেখে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসীদের ধরার জন্য সম্ভবত এই অভিযানটি চালানো হচ্ছে। অভিযানটি চালানো হচ্ছে কে পুলিশের দিকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে একটি ইটপাটকেল নিক্ষেপ করেছে, কে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, ছাত্র অথবা শিক্ষার্থী অথবা শিক্ষার্থী নয় এরকম কিছু মানুষকে, মূলত তারা শিক্ষার্থীদের খুঁজছে। এই যে শিক্ষার্থীদের গ্রেপ্তারের জন্যে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসীদের ধরার জন্য যে প্রক্রিয়াতে অভিযান চালানো হয় সেই প্রক্রিয়াতে অভিযান চালানো হচ্ছে। অর্থাৎ একটা রাষ্ট্রের তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, একটা রাষ্ট্র তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে রাতের বেলায় ব্লক রেড করছে, ধরছে কাদের, একজন শিক্ষার্থী অথবা অমুকে আন্দোলনে জড়িত ছিল এরকম একজনকে। তাদের কিভাবে ধরছে? আওয়ামী লীগের নেতা বা ছাত্রলীগের নেতারা নাকি তাদেরকে চিহ্নিত করে দিচ্ছে। তার মানে কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। তো এই যে এত বড় আয়োজন করে মানুষের মনে ভয়াবহ রকমের ভীতি সঞ্চার করে যে অভিযানটি চালানো হচ্ছে, এই অভিযান থেকে আওয়ামী লীগের প্রাপ্তি কি আমি জানি না, তবে বিচ্যুতি বা বিসর্জন বহু কিছু মানুষের মনে একটা দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করছে। সেই ক্ষত কবে কিভাবে যাবে আমি জানি না। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তো এই ঘটনাগুলো শেষ করি একটা ঘটনা দিয়ে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ অপরাজেয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ অপরাজেয়। কিন্তু এই ছাত্রলীগের বিপক্ষে যেদিন লাঠি হাতে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করলো, সেদিন আর ছাত্রলীগ টিকে থাকতে পারলো না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ একটা গেস্ট রুম কালচার তৈরি করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনটা একটা নিয়মিত রুটিন করে ফেলেছে। এবার যখন সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের প্রতিরোধ তৈরি করে বিতাড়িত করে দিল হল থেকে, ক্যাম্পাস থেকে, এরপরে কি ঘটবে? ছাত্রলীগকে আবার হলগুলোতে যাবে? ছাত্রলীগকে আবার আগের মতো নির্যাতন করবে? করলে কি হবে? প্রথমত কথা, ছাত্রলীগ আবার হলগুলোতে যাবে। হলগুলোতে কিভাবে যাবে? হলগুলোতে দখল প্রতিষ্ঠা করবে। কিভাবে প্রতিষ্ঠা করবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বা প্রশাসন, গোয়েন্দারা সম্মিলিতভাবে ছাত্রলীগকে হলে স্থায়ী অবস্থান নেয়ার সুযোগ তৈরি করে দিবে আমার ধারণা। আমি ধারণা করি যে এরকমটা হবে। হবে কি হবে না সেটা তো সামনের সময়টিতে দেখা যাবে। যদি এরকমটা হয় এবং ছাত্রলীগ যদি পূর্বের মতো গেস্ট রুম কালচার চালু রাখে এবং সাধারণ শিক্ষার্থীদের যদি নিপীড়ন করা অব্যাহত রাখে, তাহলে সেটা অব্যাহত রাখতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে।
ছাত্রদের একটা ভয় ভেঙে গেছে এবং সেই ভয়ের জায়গাতে তারা যেহেতু লাঠি হাতে অস্ত্রধারী ছাত্রলীগকে মোকাবেলা করে বিতাড়িত করে দিতে পেরেছে, সুতরাং এখন যদি শিক্ষার্থীদের একই রকমের নিপীড়ন নির্যাতন করা হয় এবং কোনো একটা জায়গা থেকে যদি একবার প্রতিরোধ হয়, সেই প্রতিরোধ মোকাবেলা করে ছাত্রলীগ টিকে থাকতে পারবে ধারণা করা হয় না। তবে এটা একেবারেই অনুমানের কথা। আমার রাজনীতির সামনের সময়টা আমি যেভাবে দেখি সেইভাবে বলার কথা, তবে সামনের সময়টি সেটা সেই সময়ে দেখা যাবে। আর এখনকার কথা বলে যেটা শেষ করি, যে এই যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রসঙ্গটি আনা হলো, এটা মূলত কোটা সংস্কার আন্দোলনকে চাপা দেওয়ার জন্য। তবে আমার ধারণা যে এত বড় ক্ষত, এত রক্ত, এত প্রাণ, এত জীবন এত সহজে মোছা যাবে না। মোছা যাবে না আর একটা কারণে, যে আওয়ামী লীগ একের পর এক চাপা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং অসত্যর উপরে নির্ভর করে আন্দোলনটিকে দমন করার চেষ্টা করছে, ভুল স্বীকার করছে না। জামাত করেছে, শিবির করেছে, বিএনপি করেছে, যেহেতু তারা সন্ত্রাস করেছে সেহেতু তাদের নিষিদ্ধ করছি, এই কথাগুলো জনমনে সামান্যতম কোনো গ্রহণযোগ্যতা পাচ্ছে না বলেই আমার ধারণা। আওয়ামী লীগ কী মনে করে এটা গ্রহণযোগ্যতা পাচ্ছে? মাঠ পর্যায়ে একটু আওয়ামী লীগের নির্মোহভাবে আওয়ামী লীগের একটু উপলব্ধি করার চেষ্টা করা উচিত। আওয়ামী লীগ নাকি গোয়েন্দা সংস্থার মাধ্যমে অনেক তথ্য পায়। সত্যিই যদি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য পায়, গোয়েন্দা সংস্থার সৎ নির্ভীক সদস্য এখনও যারা আছেন, অনেকে আছেন, তাদেরকে দিয়ে আওয়ামী লীগ মাঠ পর্যায়টা একটু পর্যবেক্ষণ করে দেখতে পারে। যে রিপোর্ট পাবে তার উপরে ভিত্তি করে যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয়, আমার ধারণা সঠিক সিদ্ধান্ত নেবে। এখন যার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটিও সঠিক সিদ্ধান্ত নয়।